আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের যেই নমুনা প্রশ্নগুলো রয়েছে সেই নমুনা প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমাদের পাঠ্য বইতে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, প্রায় 10টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। আমরা আজকের এই ক্লাসে ওই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা সবার প্রথমে আসি হচ্ছে 1 নম্বর প্রশ্নে। বলা আছে যে নিচের কোনটি ব্যবসায়ের লেনদেন বহির্ভূত ঘটনা? নিচের কোনটি ব্যবসায়ের লেনদেন বহির্ভূত ঘটনা, অর্থাৎ নিচের কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন নয়? দেখো, যে কোনো একটা ঘটনা সেটাকে যদি আমরা লেনদেন বলতে চাই তাহলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত? দুইটা শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হতে হবে এবং ওই আর্থিক ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। যদি কোনো একটা ঘটনা এই দুইটা শর্ত পূরণ করে তাহলে তারা লেনদেনের অন্তর্ভুক্ত হবে। যদি কোনো ঘটনা এই দুইটা শর্ত পূরণ করতে না পারে তাহলে এরা আমার লেনদেনের অন্তর্ভুক্ত বিষয় না, আমার লেনদেনের বহির্ভূত ঘটনা, তাই না? আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো ধারে পণ্য ক্রয় 1200 টাকা, এটা আমার একটা আর্থিক ঘটনা, এখানে একটা টাকা পয়সা সম্পর্ক আছে এবং ধারে পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, যে কারণে এটা হচ্ছে আমার জন্য একটা লেনদেন। আসবাবপত্রের অবচয়, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটা ঘটনা। এই ঘটনার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত হয় বা পরিবর্তন হয়, তাহলে এইটাও আমার জন্য লেনদেন। 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেয়া। ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেয়া, অর্থাৎ আমি পণ্যদ্রব্য কেনার জন্য অর্ডার দিছি। আমি কি এখনো পণ্যদ্রব্য কিনছি? আমি কিন্তু কিনি নাই। আমি কি এখনো তাকে টাকা দিছি? দেই নাই। সে কি আমাকে পণ্যদ্রব্য দিয়ে গেছে? দেয় নাই। তার মানে এটা আমার জন্য মানে কোনো আর্থিক ঘটনাও না, এইটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তনও করে না। তাহলে এটা আমার জন্য লেনদেন নয়। এটা আমার জন্য কি না? লেনদেন নয়। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমার কাছে জানতে চাইছিল লেনদেনের বহির্ভূত ঘটনা, অর্থাৎ কোনটা লেনদেন নয় সেটার পরিমাণ জানতে চাইছিল। তাহলে আমরা পেয়ে গেলাম লেনদেন নয়। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2তে কি বলা আছে দেখো, লেনদেন সংক্রান্ত ঘটনা হতে পারে। আমাদের লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যের মধ্যেই গিয়ে দেখবা লেনদেনের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার যে কোনো একটা লেনদেন সেটা দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হইতে পারে। অর্থাৎ লেনদেনকে সবসময় খালি চোখে দেখা যাইতে হবে এটা কোনো শর্ত না, এটা কোনো বাধ্যতামূলক কোনো কথা না। লেনদেনকে আমি খালি চোখে দেখতেও পারি, আবার খালি চোখে নাও দেখতে পারি, তাই না? মানে লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হইতে পারে। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হইতে পারে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। এরপরে দেখো কি বলা আছে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? আমরা সবাই জানি আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টি: চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই 6টা যে লেনদেনের প্রামাণ্য দলিল, এই 6টা আবার 6টা কারণে ব্যবহৃত হয়, মানে এগুলো ব্যবহার করার উদ্দেশ্যগুলো ভিন্ন ভিন্ন। এর মধ্যে আমরা যদি কখনো ধারে পণ্য ক্রয় করি এবং ধারে পণ্য ক্রয় করার পরে যদি ওই পণ্যটা আমার পছন্দ অনুযায়ী আমার নমুনা মাফিক না হয় বা ভেজাল বা নষ্ট পণ্য থাকে, তাহলে কিন্তু ওই পণ্যটা আমি ফেরত দিয়ে দিই। এই যে বাকিতে ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দেওয়ার জন্য আমরা আসলে ডেবিট নোট ব্যবহার করি। কি নোট ব্যবহার করি? ডেবিট নোট ব্যবহার করি। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে বলেছে এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণটির ও ই উপাদানটি কি নির্দেশ করে?
এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এতে হচ্ছে অ্যাসেটস, এলে হচ্ছে লিয়াবিলিটিস বা দায়, ও ইতে হচ্ছে ওনার্স ইকুইটি বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে এখানে উত্তরটা কি হবে? ও ই নির্দেশ করে মালিকানা সত্ত্বকে। কাকে নির্দেশ করে ভাইয়া? ও ই নির্দেশ করে আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিমাণকে। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে 5, 6, 7, এটার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। আচ্ছা, উদ্দীপকটা আমরা পড়ি। মনি ট্রেডার্সের মালিক 1 জানুয়ারি 2025 তারিখে 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। ভালো কথা, ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করছে। উক্ত মাসে ধারে বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। ভালো কথা। আমাকে প্রশ্নে বলল 5 নম্বর প্রশ্নে যে 50,000 টাকার লেনদেনটির ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পাবে? আচ্ছা, 50,000 টাকার লেনদেন কোনটা ছিল? 50,000 টাকার লেনদেন ছিল মনি ট্রেডার্সের মালিক 1 জানুয়ারি 2025 তারিখে 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। আচ্ছা, বেশি উপরে চলে গেছে এটা মনে না? হ্যাঁ, 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন, তাই তো? 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। তাহলে মালিক যদি ব্যবসায়ে কিছু দেয়, এখানে আমার দুইটা পক্ষ বের হয়। মালিক যেহেতু টাকা দিছে, তাহলে এখানে আমার দুইটা পক্ষের একটা হচ্ছে নগদান, আরেকটা হচ্ছে মূলধন। আচ্ছা, মালিক ব্যবসায়ে নগদ টাকা দিছে, আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। আচ্ছা, আমার অপশনে কি নগদ টাকা আছে বা সম্পদ আছে? না, নাই। মালিক ব্যবসায়ে কিছু দিলে সেটাকে আমরা বলি মূলধন। মালিক ব্যবসায়ে কিছু দিলে সেটাকে আমরা বলি মূলধন। তাহলে মালিক যে ব্যবসায়ে নগদ টাকা দিছে, এটা কিন্তু মূলধন হিসেবেই দিছে, এবং এই টাকা পাওয়ার ফলে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বৃদ্ধি পাইছে মূলধন। আমরা কি বলতে পারি? বৃদ্ধি পাইছে কি? বৃদ্ধি পাইছে হচ্ছে মূলধন। কথা কি বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে 3,000 টাকার লেনদেনটির জন্য মনি ট্রেডার্স কোন দলিল প্রস্তুত করবে? আচ্ছা, সে কি করছিল? ধারে বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। এই 3,000 টাকার পণ্য কি আসছে? 3,000 টাকার পণ্য ফেরত আসছে। মানে আমি বিক্রি করছি, ভাইয়া খেয়াল করো, আমি বিক্রি করছি ধারে, বিক্রি করার পরে আমি যেই পণ্য বিক্রি করছি ওইটাই আমার কাছে ফেরত আসছে। তার মানে ধারে বিক্রয় ফেরত। ধারে ক্রয় ফেরত হইলে আমরা প্রস্তুত করি ডেবিট নোট। ধারে ক্রয় ফেরত হইলে আমরা প্রস্তুত করি ডেবিট নোট। বাট আমি তো এখানে পণ্য বিক্রি করছি। আমার দিক থেকে জিজ্ঞাসা করছে মনি ট্রেডার্স, মানে যে পণ্যটা বিক্রি করছে তার এন্ড থেকে ব্যাপারটা কি ঘটবে সেটা জিজ্ঞাসা করছে, তাই না? তো সে পণ্য বিক্রি করছিল ধারে, ধারে বিক্রিত পণ্য যদি ফেরত পায় সেক্ষেত্রে আসলে ক্রেডিট নোট প্রস্তুত করতে হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের আলোকে মাস শেষে মনি ট্রেডার্সের আর্থিক অবস্থা প্রকাশ পাবে। আচ্ছা, দেখি আর্থিক অবস্থা কি প্রকাশ পাবে। সে হচ্ছে কি করছিল? 50,000 টাকার ব্যবসায় বিনিয়োগ করছিল। ভালো কথা, তাহলে 50,000 টাকা নগদ আসছে। উক্ত মাসে ধারে বিক্রয়কৃত পণ্য ধারে বিক্রি করছে, তার মানে নগদ টাকা বাড়ার কোনো সুযোগ নাই, তবে আমার দেনাদার বাড়ছে। খেয়াল করে দেখো, আমি 10,000 টাকার পণ্য ধারে বিক্রি করছিলাম, তাহলে 10,000 টাকার দেনাদার আমার বাড়ছিল। আবার 3,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে, তার মানে আলটিমেটলি 7,000 টাকার দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। 7,000 টাকার দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে দেনাদার বৃদ্ধি পাইছে 7,000, নগদ টাকা বাড়ছে 50,000। মোট বাড়লো কত? মোট বাড়ছে হচ্ছে 57,000 টাকা। এই মোট বাড়ছে কত? মোট বাড়ছে, সম্পদ বাড়ছে 57,000 টাকা। এখানে আমি বাকিতে কোনো কিছু ক্রয় করি নাই, তো এখানে দায়ের কোনো প্রশ্নই আসবে না। এখানে দায়ের কোনো প্রশ্নই আসবে না। আর মালিকানা সত্ত্ব বাড়বে 57,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 আছে হচ্ছে খ নম্বরে। তাহলে উত্তর হচ্ছে খ। দেখো মালিকানা সত্ত্ব কেমনে বাড়লো? মালিক মূলধন দিছিল 50,000, মালিক মূলধন দিছিল কত? 50,000। এটার জন্য আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, এটা তো আমরা বুঝি। আমি পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রয় একটা আয়,
মনে রাখা লাগবে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। আয় এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 8। দেখি 8 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে। 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে এখানে, 8 নম্বর প্রশ্নে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে কি হবে? এই লেনদেনের ফলে সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। 1 ও 3, অর্থাৎ উত্তর হচ্ছে খ। কিভাবে একটু খেয়াল করে দেখো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করছে। কোন টাকা ভাইয়া? নগদ টাকা। তার মানে মালিক যেহেতু কিছু নিয়ে গেছে, তার মানে এটা উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট, এইটুকু তো আমরা বুঝি। উত্তোলন হিসাব ডেবিট বা উত্তোলনের পরিমাণ বাড়ছে। পাশাপাশি কি হয়েছে ভাই? মালিক নগদ টাকা নিয়ে গেছে, আমার নগদ টাকা কমে গেছে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। তার মানে ঘুরে ফিরে কি দাঁড়ায়? এখানে আমার দাঁড়ায় হচ্ছে ও ই হ্রাস, আর এইখানে আমার দাঁড়ায় কি? এ হ্রাস। মানে সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে বলেছে শুধু মালিকানা সত্ত্ব সমানভাবে হ্রাস বৃদ্ধি পায় এমন লেনদেন হলো। মালিকানা সত্ত্ব আমার একবার বাড়বে একবার কমবে সমানভাবে, এটা কেমনে সম্ভব? দেখো, এগুলো করার জন্য আমাদের আসলে হিসাব সমীকরণ জানা দরকার। আমরা যত ভালো হিসাব সমীকরণ পারবো তত ভালো এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। যেমন 9 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। কিভাবে? এটা আমরা একটু বুঝি। দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ, এখানে যদি আমরা দুইটা পক্ষকে আইডেন্টিফাই করতে চাই, বিনামূল্যে পণ্য আমি বিতরণ করি কেন? আমার কোম্পানির বা আমার প্রতিষ্ঠানের, আমার পণ্যের প্রচারের জন্য। কিসের জন্য? প্রচারের জন্য। এই যে আমার প্রতিষ্ঠানের বা আমার পণ্যের বা আমার কোম্পানির প্রচারের জন্য আমি যেটা খরচ করি সেটা হচ্ছে আমার জন্য বিজ্ঞাপন। তাহলে আমার এখানে বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে। বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়। আমরা সবাই শিখছি এটা, যে ব্যয় আর উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কমে। ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। তাহলে এখানে কি হবে? বিজ্ঞাপনের ফলে ও ই হ্রাস পাবে একবার। এতটুকু কি বোঝা গেছে আমার কথা? ওকে। এরপরে এই যে আমি যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি, এই পণ্যটা আমি কোথায় পাইছি, তাই না? মানে আমি যেই পণ্যটা বিতরণ করলাম, এই পণ্যটা আমি পাইলাম কোন জায়গায়? কোন জায়গায় ছিল পণ্যটা? আমি পাইলাম কোন জায়গা থেকে, তাই না? দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ করছি, এই পণ্যটা আমি পাইছি হচ্ছে ক্রয় করে নিয়ে আসছিলাম, তাই না? এখন আমি যখন ক্রয়কৃত পণ্যটা বিতরণ করে দিচ্ছি, আমি যখন ক্রয়কৃত পণ্যটা বিলি করে দিচ্ছি, তার মানে আমার ক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে। ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তার কারণ ব্যয় আর উত্তোলন হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ব্যয় এবং উত্তোলন হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আরেকবার খেয়াল করো, আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি, এর ফলে আমার বিজ্ঞাপন নামের ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। আবার আমি কি করে দিছি ভাই? আমি হচ্ছে পণ্যটা, ক্রয়কৃত পণ্যটা বিলি করে দিছি। তার মানে আমি যেই পণ্যটা কিনছিলাম ওই পণ্যটা আমি দিয়ে দিছি। আমি যেই পণ্যটা কিনছিলাম আমি ওই পণ্যটা দিয়ে দিছি। তার মানে ক্রয় নামের যে ব্যয়টা ছিল, ব্যয়ের পরিমাণটা এখন কমে যাবে। ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে 1 নম্বরটা উত্তর, এটা আমরা বুঝলাম। এরপর দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এখানে দুইটা পক্ষ কি কি ভাইয়া? একটা পক্ষ হচ্ছে উত্তোলন, একটা পক্ষ উত্তোলন। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। যেমন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে। আর মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে? পণ্যদ্রব্য। তার মানে আমার ক্রয়কৃত পণ্যের পরিমাণও হ্রাস পেয়ে গেছে, এবং ক্রয় একটা ব্যয়, ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তা বোঝা গেছে ভাইয়া, একই লেনদেনে মালিকানা সত্ত্ব একবার বাড়লো, মালিকানা সত্ত্ব একবার কমে গেল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে 9 এর উত্তর কি? 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? খ নম্বরে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 10। বলা আছে 2025 সালের 20 মার্চ তারিখে ক্রেডিট নোটে নিচের কোন সূত্রটি লেখা যায়? ভাইয়া একটু খেয়াল করে দেখো কি বলা আছে ভাইয়া।
বলা আছে 2025 সালের 20 মার্চ 2025 সালের 20 মার্চ 20 মার্চ তারিখের ক্রেডিট নোটের নিচের কোন সূত্রটি লেখা যায়? আচ্ছা, আমরা এই জায়গায় আচ্ছা 20 মার্চের কোনো আলাদা কোনো লেনদেন ছিল উপরে? না, উপরে কিছু ছিল, জাস্ট এটা দিয়ে লিখতে বলছে আমাকে, তাই না? আচ্ছা, 20 মার্চ তারিখে ক্রেডিট নোটে কি লিখতে পারি আমরা? তাইলে দেখো, আমরা তাহলে এই জায়গায় এটা লিখতে পারি, যেহেতু বলছে মার্চ মাস আছে কোন জায়গায়, 1 2 3, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, ওইটা বাদ। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন আমরা দেখি আমি কি বলছি, ক্রেডিট নোটে, এই ক্রেডিট নোট, তাই না? তার মানে হচ্ছে এই জায়গায় ডেবিট নোট লেখা আছে, এটা বাদ, এই জায়গায় ডেবিট নোট লেখা আছে, এটাও বাদ। তাহলে উত্তর শুধুমাত্র কি? উত্তর হচ্ছে শুধুমাত্র খ নাম্বারটা। এই উত্তর কি? উত্তর হচ্ছে শুধুমাত্র খ নাম্বারটা। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়ে নমুনা প্রশ্নের উত্তরের মধ্যে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যেই সংক্ষিপ্ত নমুনা প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।